আমাদের এমএস ওয়ার্ডের কিছু কিছু ক্ষেত্রে টেবিল তৈরি করাটা আমি একবার দেখাচ্ছি। হাউ টু মেক টেবিল ইন এমএস ওয়ার্ড। লাইক টেবিল কিরকম করে আমরা তৈরি করি। যেমন ধরো আমি বলতে পারি একটা আমি স্টুডেন্ট রেকর্ড রাখার টেবিল তৈরি করব। একটা স্টুডেন্ট রেকর্ড রাখার টেবিল তৈরি করবো। স্টুডেন্ট রেকর্ডে কি কি থাকতে পারে? সাপোজ আমি ক্লাস অ্যাটেন্ডেন্স রাখার একটা টেবিল তৈরি করব। ক্লাস অ্যাটেন্ডেন্স আমাদের যে রেজিস্টার থাকে স্কুলে, যে আমরা রেজিস্টার দেখেছি, তা এখন তো সেটা দূরস্থ। বছর, 1 বছর হয়ে গেছে, 1.5 বছর, প্রায় 2 বছর হতে যাচ্ছে আমরা রেজিস্টার এখন দেখি না। বাট রেজিস্টার কি কিরকম থাকে আমি যেমন বলছি। ধরো আমি প্রথমে এমএস ওয়ার্ডটাকে ওপেন করব। ফার্স্ট আমি এমএস ওয়ার্ড ওপেন করছি। ধরো এমএস ওয়ার্ড দিয়ে আমরা যেভাবে করব, প্রথমে আমরা একটা ওভারভিউ আইডিয়া করে নিই রেজিস্টারের মধ্যে কিরকম থাকে। প্রথমে সেটা আমি একটা ওভারভিউ দেখাচ্ছি, সেটাকে দেখো। ধরো আমি একটা শিট বানাবো, হ্যাঁ, যে কোনো একটা শিট একটা আমি করে দেবো, বাদ বাকিটা তোমরা করে আমাকে পরে দেবে। ধরো লেখা আছে লাইক জুলাই 2021 9-এ, এটা হচ্ছে টেবিলের নাম। ওকে, কিরকম থাকছে আমার এখানে থাকছে সিরিয়াল নাম্বার, তারপর রোল নেম, দেন আমার এখানে থাকছে এরকম থাকছে 1 2 3 4 করে আপ টু 31টা কলাম থাকবে। কিরকম ধরো সিরিয়াল নাম্বার 1 লিখেছি, রোল নাম্বার 1, নাম ধরো ডি সাহা। তো সে যদি প্রেজেন্ট থাকে কি করবো, এই সাইনটা দেবো। আর যদি আমার 2 তারিখ অ্যাবসেন্ট থাকে তাহলে এই সাইনটা থাকবে। 3 তারিখ আবার প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট, এভাবে চলবে। দ্যাট ইজ এ রেজিস্টার। এবার যদি আমি টোটাল দিনগুলো দেখে নেই, তাহলে আমার কি করতে হবে? দিনগুলো দেখে নিলে আমাকে সঙ্গে সঙ্গে এখানে একটা রিমার্কস রাখবো যে সে ওই দিনে জুলাই মাসে সে কতদিন প্রেজেন্ট ছিল। আমি আরেকটা রাখতে পারি এখানে রিমার্কস বলে, কতদিন প্রেজেন্ট ছিল। এরকম একটা স্ট্রাকচার আমি টেবিল তৈরি করতে পারি। সো টেবিলটা কিন্তু একটু বড় হবে। আমি যে স্টার্টিংটা বলেছি খুব ইজি ওয়েতে করা যাবে। আমাকে প্রথমে কাউন্ট করতে হবে কলাম কতগুলো হবে। কলাম দেখো, এখানে তো আমার সিরিয়াল নাম্বারের জন্য একটা কলাম আসবে, রোল নাম্বারে একটা কলাম আসবে, নেমের জন্য একটা কলাম, টোটাল 3টে। আর এখান থেকে টোটাল 1 2 3 4 করে কটা যাবে 31টা, তাই 34খানা কলাম। আর আমি একটা শিটের মধ্যে সাপোজ ধরো আমি কটা রাখতে চাই, তাহলে 20 জনের, 10 জনের রাখবো, বলো। 35 কি করে হচ্ছে 1 2 3, আর এখানে 1 থেকে ও হ্যাঁ রিমার্কস আছে একটা, তাহলে 1 2 3, আর এখানে হচ্ছে 31 34, হ্যাঁ 35টা হবে ঠিক। তাহলে রিমার্কস 35টা কলাম হবে, এবং 35টা কলামের মধ্যে আমরা শিটগুলোকে সুন্দর করে সাজাবো, অ্যাবসেন্ট প্রেজেন্ট লিখবো, একটা শিট বানাবো। এটা প্র্যাকটিক্যাল কিন্তু। প্র্যাকটিক্যালি ধরো আমি কটার তাহলে এখানে টোটাল রেকর্ড রাখতে পারি। আমি রেকর্ড রাখবো যে 20 জনেরটা প্রথম পেজে 20 জন করি, করে দেখি না, তারপর না হয় এখানে ক্যালকুলেট করবো। সো কি করে ওয়ার্ডে বানাবো দেখো। প্রথমে বলি যে আমরা যদি পেজটাকে এই পোর্ট্রেট আকারে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু স্পেসটা অনেক কম পাবো, তাই কি না দিগন্ত? পোর্ট্রেটে আনা যাবে না, আমাকে কিভাবে ল্যান্ডস্কেপে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে পেজ লেআউট, ওরিয়েন্টেশন,
ল্যান্ডস্কেপ সাইজটাকে তুমি A4 করে দাও, করে রাখলে এতটুকু। করার পর এবার রো কলামটা ক্যালকুলেট করো। ইনসার্টে গেলে টেবিলে ক্লিক করলে, টেবিলে ক্লিক করার পর ইনসার্ট টেবিল, ড্র টেবিল এরকম আছে, ইনসার্ট টেবিলে যাও। ইনসার্ট টেবিলে গিয়ে নাম্বার অফ কলামস কটা করবে? 35টা, 34। রো মানে হচ্ছে রেকর্ড থাকবে, রেকর্ড করে দাও 20টা, পরে বাড়ানো কমানো পরে করবো, করে ওকে করে দাও। দেখবে এরকম একটা শিট আসবে। দেখো শিটটা দেখেছে কিরকম টাইপের এসছে? কিন্তু এই শিটটাতে সবচেয়ে একটা সমস্যা হলো যেটা, একটা শিটে তুমি 35টা কিন্তু আনতে পারবে না। তোমাকে দুটো শিট আলাদা আলাদা করে করে আমাকে তারপরে পেজগুলোকে জোড়া দিতে হবে, তা না হলে হবে না। তুমি যতভাবেই কষ্ট করে করো, তুমি একটার মধ্যে এখানে নাম লিখতে হবে, রোল লিখতে হবে, নামটাই তো একটা স্পেস নিয়ে নেবে, তাই না? তা কতটা আসতে পারে আমি দেখি। ধরো আমি এখানে ম্যাক্সিমাম এরকম রাখছি সিরিয়াল নাম্বার, এই দেখো সিরিয়াল নং। তারপরে ধরো রাখছি হচ্ছে আমি রোল, দেখবে কিছু কমে, সব পুরোটা পারবে না তুমি। রোল, তারপর ধরো রাখছি নেম, দেন এই পজিশনটাতে আমি কি রাখবো, এরকম 1 2 3 4 করে যাবে। তাহলে এখানে 1 2 3 4 করে যদি পরপর লিখে অনেক সময় লাগবে, তো অনেক সময় লাগবে। তাহলে ভালো বুদ্ধি কি? ভালো বুদ্ধি হচ্ছে তুমি সাইডে এক্সেল খুলে নাও, এখানে লেখো এক্সেল। অনুজ বুঝতে পারছো? এক্সেলটা খুলে নাও, খুলে এখানে লেখো 1, তার দাঁড়াও এখানে লেখো 2, দুটোকে নিচ থেকে ওপর দিকে, 2 এবং 1টাকে নিচ থেকে সিলেক্ট করো, করলে করে এবার টেনে দাও এভাবে, এই যে পরপর বেড়ে যাবে, দেখো বেড়ে যাচ্ছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে কতটা গেল, আমি 31টা নিলাম, এই দেখো এতগুলো আবার প্রয়োজনীয় ভাবে নিয়ে নিলাম। আমি কি করবো, অটোমেটিক চলে লিখতে হলো না। আমি সাপোজ এতগুলো একসময় পারবে না, তুমি 24টা নাও না, কপি করো এখান থেকে, 24 পর্যন্ত সিলেক্ট করে কপি করলে, করে ওয়ার্ডে যাও, আবার ওয়ার্ডে গিয়ে ঠিক এখানে তুমি এখানে সিলেক্ট করে দেয় হবে, করে নিয়ে কন্ট্রোল V লেখো, কিন্তু সবই 1 আসছে, সবই 1 আসলে তো হবে না, তার মানে পেস্টিংটা আমার নিচ্ছে না ঠিকঠাক। আরেকবার দেখি, কপি, রাইট ক্লিক, এখানে অপশন আছে কি দেখো তো, দাঁড়াও একটু দাঁড়াও দেখে নিচ্ছি আমি। এখানে পেজটা সেভাবে নিচ্ছে না, তাই না? সমস্যাটা কি হচ্ছে আমার? হ্যাঁ বলো, এটা ম্যানুয়ালি, বলো বলো। না, ও এখান থেকে তো পেস্ট হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা নিচ্ছে না তো, ঠিক আছে ছেড়ে দাও, অত চাপ নিতে হবে না। তো ম্যানুয়াল লিখে দাও না, 1 2 3 4, দাঁড়াও নিচ্ছে না যখন পরে ভাববো, 5 6 7 8 9 10, কটা আসে দেখি আমি আগে। 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, পুরোটা তো আসছে না। এক সেকেন্ড দাঁড়াও তো, একটু দাঁড়াও, হ্যাঁ 2 মিনিট।
তাহলে এই পর্যন্ত এসছে, রিমার্কসটা আমি তাহলে এই শিটে রাখতে পারবো না, তাই তো? কারণ রিমার্কসটা যদি আমি এখানে রাখতে যাই তাহলে তো এটা কেমন হয়ে যাবে, পুরোপুরি তো আসবে না। ওকে, দেখো এখানে আমার 31টা যেহেতু এলো, তাহলে এখানে আমি রিমার্কসটা আমি রাখতে পারবো, অসুবিধা নেই। রিমার্কস আমি রেখে দিচ্ছি, রিমার্কস। কিন্তু আমাকে এটা 34-এ রাখতে হবে, তো তাহলে 31 গেল, এবার দেখি 32, এ দেখো আর যাবে না, 32-এর পর কিন্তু একটু কমে যাচ্ছে। তাহলে আমার কি করণীয়? তাহলে এমন কিভাবে লিখলে আমার জিনিসটা এখানে আরেকটু আমি আরো 3টে কলামকে এঁটে দিতে পারবো? তা কি করা যায়? একটা করা যায়, এই যে সিরিয়াল নাম্বার যেটা আছে এটাকে একটু ছোট করে লেখা যায়, তাই তো? তাহলে এখানে রাইট ক্লিক করে দেখি কিছু টেক্সট ডিরেকশনটাকে চেঞ্জ করে দিই। সিলেক্ট করলাম, রাইট ক্লিক, দেখো টেক্সট ডাইরেকশন, কিরকম ডাইরেকশন তুমি এরকম লিখতে পারো। তাহলে কি হলো, এই সাইডটা আমার অলরেডি একটু ছোটর দিকে চলে যাচ্ছে। রোলটাকে এরকম করে দাও, কিন্তু এখানে টোটালটাকে আটানো একটু চাপই আছে, এটা A4 শিটে টোটাল এতগুলো আসবে না। আমি এখান থেকে ডিরেকশন চেঞ্জ করে দিলাম, ধরো ডিরেকশনটাকে আমি রোলের জন্য এটা করলাম, কিন্তু আলটিমেট লাভ কিছু হবে না আমার। নামের জন্য আমার অলরেডি একটা বড় যে স্পেস রাখতে হবে, আমি নামটা যদি এরকম করে করি, নামটা আমার বড় স্পেস রাখতে হবে। তাহলে আমি একটা আড়াআড়ি যদি করতে চাও তেমন কিছু হবে না, তুমি এর চেয়ে ছোট আর কি করবে বলো? এইগুলো এই স্পেস গুলোকে এতটুকু করতে পারো। হ্যাঁ বলো। নিচের দিকে না, নিচের দিকে তো করবো, পরে করছি আমি। আমি আগে স্ট্রাকচারটাকে বানিয়ে নিই। এই দেখো তোমাকে এখানে এরকম করে করতে পারো। আমি একটা আইডিয়া তোমাকে দিলাম, টেবিল তৈরি, এটা নিয়ে আমার সময় নষ্ট করার দরকার নেই। আমি আইডিয়া দিয়ে দিয়েছি, এবার নিজেরা বাড়িতে আবার প্র্যাকটিস করো। বুঝতে পারছো তো কনসেপ্টটা কি বললাম, যে আমি সিরিয়াল নাম্বার রোল নাম্বার দিয়ে দিলাম, এবার নেমটার জন্য আমরা অ্যাটলিস্ট স্পেস দেওয়া। সাপোজ আমি নেম দিয়ে লিখিয়েছে দিগন্ত সরকার, দিগন্ত সরকার, তো এটা কিন্তু একটা অনেক বড় স্পেস নিয়ে নিচ্ছে। এই দেখো, তাই না? দেখো এখানে আমার কিন্তু এটা কিন্তু ভালো স্পেসে আসছে না, অতএব এটা ওয়ার্ডে একটু যে করছি আমরা, এটাই এটা টাফ হচ্ছে। তাও তোমরা একটা কাজ করো, শোনো, এতগুলো একবারে না নিয়ে তুমি সিরিয়াল নাম্বার রোল নেম নাও, আর 1 থেকে 20, 1 থেকে 15 পর্যন্ত রাখো না। তুমি 34-এর সাপোজ ধরো ডে তো 30কে ভাগ করো, 15 করো। তুমি সিরিয়াল নাম্বার রোল নেম করে আপ টু 15 রাখো, রেখে আরেকটা শিট বানাও, সিরিয়াল নাম্বার রোল নেম করে ওখান থেকে রাখো হচ্ছে 16 থেকে 34, তার পাশে রিমার্কস রাখো। পরে না হয়, অ্যাকচুয়ালি অফিসিয়াল ওয়ার্কে কি করি আমরা, দুটো আলাদা আলাদা পেজ বের করে আমরা তবে জুড়ে দিই, ওখানে গাম লাগিয়ে জুড়ে দিই, তারা একবারে বড় হয়ে গেল। বুঝতে পারলে কেসটা কি বললাম? এতটুকু কনসেপ্টটা ক্লিয়ার তো, কি করে করতে হবে? তুমি সিরিয়াল নাম্বার, অনুজ দেখো, সবাই দেখো, অর্পণ, সিরিয়াল নাম্বার রোল, সিরিয়াল নাম্বার রোল নেম করে 1 থেকে পর করে তুমি লিখে দেওয়া হচ্ছে 1 থেকে 15, 15 করে পরে আরেকটা পেজে করো 16 থেকে রিমার্কসটা ঢুকে দেবে, পরে আমরা জুড়ে দেওয়া যাবে, হয়ে গেল ঝামেলা শেষ, তাই না? এইভাবে করতে পারো। তো এই জিনিসটাকে আমরা ওয়ার্ডে কিন্তু এইভাবে টেবিল তৈরি করতে পারি। ওয়ার্ডে আরেকটা জিনিস শিখে নাও ভালো মতন, সেটা হলো এই টেবিলটা রেখে নে, আমাকে তার হেডিং দিতে হবে না। তো হেডিংটা তুমি নর্মাল লিখতে যাও তুমি কিন্তু পারবে না, খুব চাপ হয়ে যাবে লিখতে। সেক্ষেত্রে এখানে আমরা কি ব্যবহার করি, এখানে ব্যবহার করি হচ্ছে টেক্সট বক্স। দেখো এখানে টেক্সট বক্স বলে একটা অপশন আছে, ইনসার্টে যাও, ওয়ার্ডের মধ্যে যে ইনসার্ট রিবন আছে, ইনসার্ট রিবনে গিয়ে হোম পেজ লেআউট, এখানে তো টেক্সট বক্স দেখতে পাচ্ছ, ড্রপ কেস, টেক্সট বক্সটাকে নিয়ে নাও। টেক্সট বক্স দিয়ে
তুমি লাইক যে কোনো একটা টেক্সট বক্সকে তুমি চুজ করতে পারো। সাপোজ তুমি এই টেক্সট বক্সটাই নাও প্রথমটাকে, বা এটাকে নিতে পারো। নিয়ে এখানে একটু দাঁড়াও, এই স্পেসটাকে বের করতে হবে সবার আগে। দাঁড়াও, এই টেক্সট বক্সটাকে নিয়ে এই টেক্সট বক্স এখানে চলে এসছে। যখনই ক্লিক করবে এখানে চলে এলো টেক্সট বক্স। আরেকবার দেখে নাও, এখানে এসছে। এক সেকেন্ড, ইনসার্ট টেক্সট বক্স, তুমি যেটাকে চুজ করো এটাকে চুজ করলে এবার টেক্সট বক্স অটোমেটিক লেখা নিয়ে চলে এসছে। তুমি এটাকে ছোট বড় করতে পারো, এরকম জায়গায় নিয়ে আসো টেক্সট বক্সটাকে। নিয়ে এখানে ড্র্যাগ ড্রপ করলেই সরে আসবে। এরকম তুমি যে কোনো জায়গায় মুভ করে এখানে নিয়ে এই পজিশনে আসবে, এখানে নিয়ে গেলে এই পজিশনে আসবে। মুভ করলে এখানে একটা ক্লিক করো, ক্লিক করে এটাকে তুলে দাও, মানে উড়ে গেল, যা ছিল ভেতরে কিচ্ছু নেই। এবার ধরে এখানে লেখা হচ্ছে কি জানি হেডিংটা দিয়েছিলাম, জুলাই 2021, জুলাই 2020, বলো। হ্যাঁ, 9A, সরি 9। এই লেখাটা যদি এরকম করে আসে, তুমি এটাকে চুজ সিলেক্ট করো, সিলেক্ট করে এটাকে আরো ভালো মতন লিখতে পারো, এটা বোল্ড করে লিখলে। এবার দেখো সাইডে এই যে বর্ডারটা চলে এসেছে, টেবিলে যে বর্ডার থাকে আমরা যখন ইসেতে করেছিলাম, যেমন প্রোগ্রামিং করেছিলাম সেরকম ধরনেরই HTML দিয়ে, তাহলে এই বর্ডারটাকে আমি সরিয়ে দিতে চাই। কি করে সরাবো? এখানে ক্লিক করলাম, ক্লিক করে এর উপরে রাইট ক্লিক করবে, ক্লিক করলে দেখবো অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে, এই টোটাল বর্ডারটা সিলেক্ট হয়ে গেল। তারপর এর উপরে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করলে দেখবি এরকম একটা পপ আপ মানে আমার মেনু খুলে যাবে। এখান থেকে আমাকে চুজ করতে হবে ফরম্যাট টেক্সট বক্স। ফরম্যাট টেক্সট বক্স ক্লিক করো। ফরম্যাট টেক্সট বক্স করে এখানে লেআউট আছে, সাইজ আছে, কালার্স, লাইনস আছে। তাহলে এখানে যে কোনো তুমি এই যে কালার্স অ্যান্ড লাইনস, এই জায়গাগুলোকে কালারগুলোকে নো কালার করে দাও। যদি নো কালার করে দাও, করে ওকে করো, দেখবে এর সাইডে আর কোনো কালার থাকবে না। অটোমেটিক তুমি কেউ বুঝতেই পারবে না যে তুমি এখানে টেক্সট বক্সকে অ্যাপ্লাই করেছিলে। যে টেক্সট বক্সের সুবিধা হচ্ছে তুমি যে কোনো জায়গাতে লেখাটাকে মুভ করিয়ে নিয়ে আসতে পারবে। ইট ইজ এ মেইন অ্যাডভান্টেজ অফ ইউজিং টেক্সট বক্স। তুমি যে কোনো জায়গাতে মুভ করিয়ে নিয়ে আসতে পারবে। টেক্সট বক্সের সবচেয়ে বড় সুবিধা এটাই। জুলাই 2021 9A। বোঝা যাচ্ছে তো সবার? কারো কোনো অসুবিধা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ওকে, অনুজ বুঝতে পেরেছে। তোমাদের কাছে এমনি কম্পিউটার আছে বাড়িতে সবার? সত্যজিৎ করে, দিগন্তর কাছে আছে না? দিগন্ত, আচ্ছা। আর দিগন্তর কাছে কম্পিউটার আছে? দিগন্তর কাছে, আচ্ছা। ওটা কম্পিউটারটা আস্তে আস্তে প্র্যাকটিস করে বাড়িতে করবে। কম্পিউটার এখন তো দরকার, একটু প্র্যাকটিসের দরকার আছে। যত প্র্যাকটিস করবে না সুবিধা হবে। পুলকেন্দ্রের কাছে তো আছে। হুম, এখানে প্র্যাকটিস করবে, সুবিধা হবে। ভিডিওটা ধরো আমি দিয়ে দিলাম, সে ঠিক আছে, তুমি দেখে দেখে করলে, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করবে, মানে এটা করতেই হবে, মানে ভুলে যাবে। প্র্যাকটিক্যালিটি প্র্যাকটিস করা দরকার আছে। তো জুলাই 9-এ এটা একটা তোমার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বললাম। এই জিনিসটাকেই আমাদের মনে করি যে এক্সেলে করতে চাই, এক্সেলেও করতে পারি শিটটা। আমরা এক্সেলেও শিটটা তৈরি করতে পারি। কিভাবে করব? এক্সেলের শিটটা ইজি হবে, কারণ এক্সেলে আমার অলরেডি সেলগুলো তৈরি করাই আছে। এক্সেলে একই জিনিস আমরা এক্সেলে দেখাচ্ছি, দেখো এখান থেকে সেম জিনিস এখানে ধরে করলে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং, রোল নং, হ্যাঁ নেম হলো। তারপর কি করব? 1 থেকে কত? 1, এই দেখো 30, এখানে রিমার্কস।
এক্সেলের শিট রেডি, কতক্ষণ হলো করতে? এবার সিরিয়াল নাম্বারটা এত বড় হয়ে আছে, তুমি মনে করো সিরিয়াল নাম্বার রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাও, ফরম্যাট সেল থেকে আসুক অ্যালাইনমেন্ট, এটাকে একটু ঘুরিয়ে দাও, রোল নাম্বারটাকে রাইট ক্লিক, রোল নাম্বার, এবার নেমটা মানে এরকম দরকার আমার নেমটা। আর এখানে এই যে লেখাগুলো আছে, তো এই লেখাগুলো আমার এতটা তো দরকার নেই, এত চওড়া স্কেচ দরকার নেই আমার। সো আমি রাইট ক্লিক, এখানে 30 আছে না, 31 করে নিচ্ছি, ঠিক আছে 31টা করে নিতে পারবে, অসুবিধা নেই। রাইট ক্লিক, ফরম্যাট সেল, এরকম করে শিট বানিয়ে নাও, কমিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যাল কাজ তোমাদের হবে এটা, এই কমিয়ে দেবেন করে ধরে ধরে সেলগুলোকে কমিয়ে দাও, দেখবে অনেক ছোট হয়ে যাবে। কমিয়ে কমিয়ে ম্যানুয়াল নিয়ে আসে না, হবে অনেক ছোট হয়ে যাবে। সূর্যপ্রতিম, কেমন বুঝতে পারছো ব্যাপারটা? 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। রিমার্কসটা এরকম হয়ে গেলে অনেকটাই চলে এলো, কিন্তু কিন্তু এবার একটা ব্যাপার আছে, তুমি যদি রিমার্কসটাকে এরকম রাখো, রিমার্কস এত এত চড়া রাখা দরকার নেই, এটাকেও ফরম্যাট সেল করে দাও, ফরম্যাট সেল করে এটাকেও তুমি এরকম করে ঘুরিয়ে দাও, ওকে করে দাও। তুমি তাহলে ক্যালকুলেট করবে যে ওই স্টুডেন্টটি ওই ডেটে কটা, এবার তোমাদের মনে তো মিসিং হয়ে গেছে 30, এখানে একটা 31 তোমার ঢোকানোর কথা, কি করে করবে? ঠিক এখানে এই যে কার্সারটাকে নিয়ে যে এখানে নিয়ে এলে দেখবে ডাউন অ্যারো সাইন দেখাবে, ডাউন অ্যারো সাইন দেখালো, এরপর রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে ইনসার্ট করবে, ইনসার্ট করে দেবে, এটা নতুন করে কলাম ইনসার্ট হয়ে গেল। তুমি এখানে 31 লিখে দাও ম্যানুয়ালি, এই যে 31 লিখে দিলে অটোমেটিক ঘুরে গেল, তোমাদের খাটতেও হলো না তোটা। আর এই লেখাগুলো তুমি মনে করো এটা বোল্ড করে রাখবো, সো এখানে যাও একটু বোল্ড করে দাও, এই যে বোল্ড হয়ে গেল। এখানে আরেকটা ব্যাপার হলো যে আমি যদি এবার তুমি তোমার মতন করে শিটের মধ্যে 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার টেনে রোল নাম্বার টেনে কাজটা করো, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে দেখতে হবে যে আমি যদি এই জিনিসটাকে শিটটাকে প্রিন্ট করি তাহলে কতটুকু পোর্শন আমার আসতে পারে, সেটা দেখার বিষয় আছে। তুমি তো এখানে প্রথমে তো এই জিনিসটাকে লেখোনি, দেখো এখানে তো তোমার তো এই প্রথমে ওই লেখাটাকে যেহেতু লেখোনি, এই লেখাটাকে লিখতে হবে। সো এখানে প্রথমে কতগুলো সেলকে তুমি মার্জ করে নাও, এখান থেকে এই পর্যন্ত মার্জ করে নিলে, মার্জ করা মানে হচ্ছে আমার যে সেলগুলো রিকোয়ারমেন্ট একসঙ্গে করে দেবো, মার্চ করব, মার্চ করে কি করব, রাইট ক্লিক, এই যে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে এখানে যা লিখে দেওয়া হচ্ছে জুলাই 2021 9 ধরো অ্যাটেন্ডেন্স। অনুজ, ভালো লাগছে তো ব্যাপারটা? একদম প্র্যাকটিক্যালি কাজটা হচ্ছে কিন্তু, বুঝতে পারলে? সে তুমি ডিজাইন করে নেবে, অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে এটা গেল। এবার তুমি যদি প্রিন্ট করতে যাও, প্রিন্ট করলে একটা প্রবলেম ফেস করবে, দেখবে প্রিন্ট করতে গেলে পুরোটা আসবে না। দেখো ফাইলে যাও, দেখিয়েছিলাম, দেখো প্রিন্টে যাও, এই দেখো কিরকম আসছে, 18 পর্যন্ত আসছে, কেটে যাচ্ছে, দেখেছো এতটুকু পর্যন্ত নেই। তা কি করণীয়?
না, তখন তোমাকে একটা কাজ করতে হবে, এই যে অ্যাটেন্ডেন্সটা যে আসছে না, ল্যান্ডস্কেপ তুমি করে দেখো কতটা আসে। প্রথমে ল্যান্ডস্কেপে চেঞ্জ করে দেখি, ইনসার্ট, পেজ লেআউট, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ। আচ্ছা, ল্যান্ডস্কেপ গেলে তাই এই পর্যন্ত এলো, 30-31টা বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, একটু এটাকে কষ্ট করে ঢুকিয়ে দিই ভেতর দিকে, নেমটাকে টেনে দেই, একটু নেমটাকে টেনে দেওয়ার চেষ্টা করি। আর কাকে টানতে পারি, সিরিয়াল নাম্বারটা আর একটু ছোট করে দিই, হ্যাঁ টেনে দিচ্ছি সিরিয়াল নাম্বারটাকে। তাও রিমার্কসটা আসেনি, দেখো রিমার্কসটা কিন্তু তাও আসেনি, তাহলে এগুলাকে আর একটু ছোট ছোট করতে হবে, এটাকে একটু টেনে দিতে হবে, বুঝলে তো? এই দেখো, তাও আসছে না। নেমটাকে আরো ছোট করে দিই, আরো ছোট করি, এই দেখো এই ছোট করলাম। এই যে প্রিন্ট এরিয়ার মধ্যে কিন্তু চলে এলো, দেখতে পেলে? এই দেখো এবার প্রিন্ট এরিয়ার মধ্যে চলে এসছে। তার মানে তুমি যদি এবার প্রিন্ট করো, এবার যদি প্রিন্ট করো তাহলে কি দেখাবে, দেখো এই টোটালটা চলে এসেছে। কিন্তু এর এর মাঝে আমার এক্সেলের যে শিটের যে সেলের যে বর্ডার গুলো হয়, সেগুলা কিন্তু নেই। সেলের বর্ডার কি করণীয়, সিলেক্ট করো, সিলেক্ট করে একটা কাজ করতে হবে। এখানে প্রথমে তুমি এই পর্যন্ত নিয়ে নাও, যতটা তোমার খুশি পর্যন্ত নাও, বা একটা কাজ করতে পারো, এখানে সিলেক্ট করো, সিলেক্ট করে এই পর্যন্ত প্রিন্ট এরিয়া আছে, দেখো এই 62 পর্যন্ত, মানে এখানে ডটেড লাইনে দেখতে পাচ্ছ, তার মানে এই 62 নিচে কিন্তু আর যাবে না। তার মানে এত করে এই মোটামুটি একটা একটা এরিয়া নিয়ে নাও, এরিয়া নাও, পরে দেখা যাবে। এই পর্যন্ত নিয়ে নাও, পরে না হয় শিটের হেডিংটা চেঞ্জ করা যাবে। এই পজিশন থেকে সিলেক্ট করো, সিলেক্ট করে বাস, রাইট ক্লিক, ফরম্যাট সেল, বর্ডার। বর্ডারের মধ্যে দেখো কি ধরনের বর্ডার নেব আমরা। এই বর্ডার প্রথমে দেখো কি করে করতে হবে, বর্ডারটাকে আউটলাইনটাকে প্রথমে নেবে, তারপরে ইনসাইড নেবে, আউটলাইন থেকে ইনসাইড করে নিয়ে ওকে করে দাও। এতটুকু যদি করে ছেড়ে দাও, এবার তুমি যদি প্রিন্ট এরিয়াতে যাও তাহলে কি দেখতে পাবে, দেখো দেখতে পাচ্ছ সুন্দর শীটটা চলে এসছে। তোমার এখানে তুমি অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়ে গেলে ভাবে। অ্যাটেন্ডেন্স শিট কি করে তৈরি করে আমি শিখিয়ে দিলাম। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, যে হাউ টু মেক অ্যাটেন্ডেন্স ইন এক্সেল অ্যান্ড ওয়ার্ড অলসো। সবাই ঠিকঠাক বোঝা গেছে? যারা যারা আছো আমার এখানে ক্লাস করছো এখন, একদম বাড়িতে ওয়ার্ডটা তুমি 10 থেকে 12 পর্যন্ত সেলগুলো আনার চেষ্টা করবে। জাস্ট করলে কি হবে, তোমাদের ওয়ার্ডটা একটু প্র্যাকটিস হয়ে যাবে, কারণ ওয়ার্ডে এই জিনিসগুলো ওয়ার্ডে করে না, প্র্যাকটিক্যালি জিনিসটা এক্সেলেই করা হয়। এক্সেলে করে তুমি যদি প্রিন্ট বের করে নাও না, তুমি যদি প্রিন্ট বের করো না, তুমি একটা কাজ করো, একদম তোমাদেরকে না এই শিটটার একটা কপি আমি দিয়ে দিচ্ছি, আমি সেভ করে নিচ্ছি। তুমি যদি প্রিন্ট আউট বের করো দেখবে সুন্দর চলে আসবে। আমি লিখে দিচ্ছি এখানে 9A অ্যাটেন্ডেন্স শিট। তোমাকে দুইভাবে আমি করে দিই, এটাকে পিডিএফ করে আমি দেই, তো পিডিএফটাকে প্রিন্ট করে নেবে বা এক্সেলটাকে প্রিন্ট করে নেবে, তাহলে তুমি যে কোনো কাজে ওটা লাগাতে পারবে, যে কোনো ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে। এগুলো এক্সেলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে? আচ্ছা, পুলকে তুমি কি জানবে বলছিলে, আমাকে মেসেজ করেছিলে দেখলাম। ওয়ার্ড টেবিল মেকিংটা বাস ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা একটু আজকে এর অনেকগুলোই করেছি, আমাদের তোমাদের এইচটিএমএলটা এখন তুমি পাঠিয়ে রেখো, আমি চেক করে দেবো, ঠিক আছে? ক্লাসের মানে চেক করে সময় লাগবে, হ্যাঁ তুমি পাঠিয়ে রেখো, আমি চেক করে তোমাকে ফোন করছি আমি। তুমি করেছো তো, আমি এইচটিএমএলটা তুমি করেছো না? দাঁড়া দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি একটু, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, ইন্ট্রোডাকশন ডেভিড হেয়ার জেপিজি, এটা বাবা এরকম করে আসলে কিন্তু ভালো আসবে না আমার কাছে। তুমি একটা ফোল্ডারকে জিপ করে পাঠাবে আমার কাছে, একটা ফোল্ডার টোটাল জিনিসটাকে, মানে একটা ফাইলের মধ্যে তুমি যদি না রাখো আমি তো সব পাবো না, তাই না? একটা ফাইল, একটা ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল রাখবে, রেখে আমাকে ওই ওর জিপটাকে আমাকে পাঠিয়ে দেবে, জিপ ফাইলটাকে। এটা যদি আমি রান করি, ইন্ডেক্সে যাই, সমস্যা কি হবে দেখো, সমস্যাটা হলে দেখো এটাই শুধুমাত্র এসছে, ছবিগুলো আসছে না। তো সেই জন্য তুমি একটা ফোল্ডারগুলোকে একটা ফোল্ডার বানাবে,
ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইলকে রাখবে, ফাইলকে রেখে জিপ করে পাঠিয়ে দিবে আমাকে, ঠিক আছে? ঠিক আছে, দেখে মনে হচ্ছে ঠিকই আছে, বর্ডার দেখে নেব। আর আমাদের আজকে একটা জিনিস, নতুন একটা জিনিস করাচ্ছি, সিটাও প্যারালালি চলবে, সেটা হলো পাওয়ার পয়েন্ট। সাউন্ডটা মিউট করে দাও, সুবিধা হবে। পাওয়ার পয়েন্ট তোমাদেরকে দেখানো হয়নি। পাওয়ার পয়েন্ট, তারপরে আমি অ্যাক্সেসও দেখাবো ধীরে সুস্থে, একদিনে তো সব হবে না। পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কি করতে পারি, এমএস ওয়ার্ডের যে পাওয়ার পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। যে কোনো কিছুকে প্রেজেন্ট করার জন্য পাওয়ার পয়েন্টকে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো কিছু প্রেজেন্ট, লাইক তুমি স্কুলকে প্রেজেন্ট করছো, লাইক তুমি একটা নতুন কিছু পড়াকে কাউকে পাওয়ার পয়েন্ট বানিয়ে দেখাচ্ছ, ইউ ক্যান ডু দিস। সাপোজ আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আজকে আমি ছোট করে যেটা দেখাচ্ছি কি করে করতে হয়, সাপোজ কম্পিউটারের জেনারেশনের ওপরে বা কম্পিউটার মেমোরির ওপরে, তা কম্পিউটার যে কোনো কাজ করার আগে প্রথমে স্কেচিংটা করে নিতে হয়। তুমি যদি এটা একটা ওভারভিউ স্কেচিং না করতে পারো, তা তুমি এটা ঠিক মতো গুছিয়ে করতে পারবে না। যেমন আমার এখানে পাওয়ার পয়েন্ট মানেই হচ্ছে, এখানে কি থাকবে, পাওয়ার পয়েন্ট হ্যাভে মেনি স্লাইডস, এখানে স্লাইড থাকবে, সেই স্লাইডের মধ্যে থেকে আমরা সেই কাজটাকে করতে পারি। যেমন দেখো, পাওয়ার পয়েন্টটাকে আমরা বিভিন্ন ধরনের স্লাইডের মাধ্যমে আছে করতে পারি। হ্যাঁ, তা প্রথমে আমরা পাওয়ার পয়েন্টটাকে ওপেন করব। পাওয়ার পয়েন্ট ওপেন হবে। এখানে আমার 2010 আছে। সো পাওয়ার পয়েন্টে যার কাছে যেরকম অফিস আছে তোমরা সেরকম করে করবে। কারণ 2010 থাকতে পারে, কারো কাছে আরো মানে তোমার বেশি থাকতে পারে, 10-এর পরে ধরো 15, 16, 19 অনেক কিছু তো বেরিয়ে গেছে এখন। তা পাওয়ার পয়েন্টের প্রথম যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে স্লাইড, যেটা শো হচ্ছে আমাদের, স্লাইড থাকছে, এবং এই স্লাইডের মধ্যে আমরা আমাদের সম্বন্ধে লিখতে পারি। যেমন এখানে ক্লিক করে তুমি নিউ স্লাইড পেয়ে যাবে, এই নিউ স্লাইড পরপর আসবে। এর কি ধরনের স্লাইড তুমি নিতে চাও, টাইটেল স্লাইড, টাইটেল, কন্টেন্ট, সেকশন, হেডার, পরপর আছে, স্লাইডের টাইপগুলো করে আছে। তা আমাদের প্রথমে আমরা কম্পিউটার মেমোরি সম্বন্ধে লিখতে চাই। তা মেমোরি সম্বন্ধে লিখতে গেলে নিশ্চয়ই এটাই আমার সবচেয়ে বেটার হবে। দেখো, কারণ এখানে গেলাম, তুমি এখানে জাস্ট লিখলে হচ্ছে কম্পিউটার মেমোরি, বা এমন একটা কাজ করতে পারো, কম্পিউটার মেমোরি বলে লেখাটা প্রথমে শো করবে। প্রথমে কি আসবে, আমি এটা স্কেচিং করে দিচ্ছি, দেখো প্রথমে আসবে হচ্ছে আমার, আমি 2-3টা স্লাইড দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। প্রথমে লেখা থাকবে কম্পিউটার মেমোরি, এটা গেল ফ্ল্যাশ স্লাইড, মানে টোটাল স্লাইডটা জুড়ে কম্পিউটার মেমোরি লেখাটা আসবে। তারপরে কম্পিউটার মেমোরির সেকেন্ড স্লাইডে এর ডেফিনেশনটা থাকবে, ডেফিনেশন। তো থার্ড স্লাইডে আমার ক্লাসিফিকেশনটা থাকলো, থার্ড স্লাইডে আমার মেমোরির ক্লাসিফিকেশন এরকম, আর ওভারভিউ আইডিয়া করলাম। একটু দাঁড়াও, একটা ফোন রিসিভ করে নি, একটু দাঁড়াও। হ্যালো, আমি একটু ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন করছি 11:30টার দিকে, ঠিক আছে? কোনো ইমার্জেন্সি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে করছি। হ্যাঁ, আমার পর পর ক্লাস তো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে কি হলো, যে কম্পিউটার মেমোরি, সেই ডেফিনেশন, থার্ড স্লাইড। তাহলে আমাকে প্রথমে যে স্লাইডটাকে আমি প্রেজেন্ট করব, তাহলে আমি দেখো স্লাইডের টাইপটা দেখে নাও। এখানে আমার মোটামুটি এই রকমের কতগুলো স্লাইডের টাইপ আছে।
আচ্ছা ঠিক আছে। আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই, দেখো ব্ল্যাঙ্ক স্লাইড, প্রথমে ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। এই যে ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে আমি এখানে কি করে ডিজাইন করি, এখানে লেখা থাকবে কম্পিউটার মেমোরি, একদম ওয়ার্ডের মতো। প্রথমে কি করবো, ইনসার্টে গেলাম, ওয়ার্ড আর্টে যাই, ওয়ার্ড আর্টে গিয়ে তুমি ধরো যে কোনো একটা স্টাইল চুজ করো, স্টাইলটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কিরকম স্টাইল নেবে। লাইক এই স্টাইলটাকে নিলাম, এখানে ধরো আমি লিখছি কম্পিউটার মেমোরি। এবার তুমি যেরকম বর্ডার দেবে না কি দেবে এখানে চুজ করতে পারো, সাইডে তুমি যেরকম লাইন নেবে। এই কম্পিউটার মেমোরি লেখাটা এলো। স্টাইল তোমার উপর ডিপেন্ড করবে, যেরকম লেখাটা আছে। এবার তুমি যদি মনে করো যে না এখানে আমার এই লেখাটার সঙ্গে সঙ্গে আমি একটা কম্পিউটার মেমোরি একটা পিকচারকে আমি নিতে চাই, আই ওয়ান্ট টু কিপ এ পিকচার, গুড পিকচার্স, সঙ্গে সঙ্গে গুগল চলে যাও, গুগলে গিয়ে এখানে লেখা হচ্ছে কম্পিউটার মেমোরি বলে ইমেজ এসে যাও। কিরকম পিকচার নেবে বলো? যেটা আমার ভালো লাগে, সাপোজ এটা ভালো লাগছে আমি এটা নিচ্ছি। এটা কি করে করবে, রাইট ক্লিক করো, সেভ ইমেজ অ্যাজ, ক্লিক করলাম, ডেস্কটপে যাও, পিক বা যে কোনো না, হ্যাঁ পিএনজি জিআইএফ কোনো অসুবিধা নেই, আরামসে হয়ে যাবে। হ্যাঁ, পিক করে সেভ করে দাও, করলে এবার পাওয়ার পয়েন্টে গেলে, পাওয়ার পয়েন্টে গিয়ে তুমি এখানে ইনসার্টে যাবে, ইনসার্টে গিয়ে দেখো পিকচার বলে একটা, ইমেজেসের বলে যে কমান্ড গ্রুপ, এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলে, উপরে হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলি, এগুলাকে বলি হচ্ছে না রিবন, এদেরকে আমরা রিবন বলি। আর এর নিচে যেগুলো আছে এই রিবনের আন্ডারে হচ্ছে কমান্ড গ্রুপ, তার আন্ডারে এই অপশনগুলো। তাহলে আমরা ইনসার্ট রিবন, তার আন্ডারে ইমেজেস, তারপরে পিকচার নামে অপশন, ক্লিক করলাম, ক্লিক করার পর ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এখানে দেখো ওই ফাইলটা তুমি পেয়ে যাবে, এই যে পিকচার বলে ফাইলটা, এই দেখো সুন্দর চলে এলো। তুমি তোমার মতন করে অ্যাডজাস্ট করে লিখে নাও। এটা গেল আমার ফার্স্ট স্লাইড, কম্পিউটার মেমোরি, খুবই ইজি। তুমি মনে করবে ব্যাকগ্রাউন্ডে কোনো সুন্দর কালার দিতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম, হোয়াইট না অন্য কিছু আসবে, কি করে করব? সেক্ষেত্রে আমাদের এখানে দেখবে ডিজাইনে যাবে, তুমি কিরকম ডিজাইন নেবে, দেখো অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে, ডিজাইন নামে রিবন আছে, দেখো তুমি এই ডিজাইনটা নিচ্ছ, এই ডিজাইনটা নিচ্ছ, যেরকম ডিজাইন তুমি নিতে চাও। এবার দেখো এই ডিজাইনটা নিতে গেলে আবার দেখো এটা বেরিয়ে যাচ্ছে সাইডের থেকে, না দেখতে তো খারাপ লাগছে, তো তুমি এটা অসুবিধা নেই কোনো, বেরিয়ে গেলে তুমি এটাকে কি করবে, অ্যাডজাস্ট করে দাও, ভেবে কমিয়ে দাও, কমালে আবার কি হচ্ছে এটা সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, সাইজটাকে কমিয়ে দিতে হবে। এবার তুমি সাইজটাকে একটু সিলেক্ট করে হোমে গিয়ে সাইজটা কমিয়ে দাও, এই যে সুন্দর করে কমিয়ে এটাকে টেনে নিয়ে এলে হবে। এই দেখো এটা আবার কি হলো, নেক্সট স্লাইড চলে এসছে নাকি একটা, ধরো এখানে অনেকগুলো এক্সট্রা স্লাইড এসছে, আগেটাই ঠিক ছিল পরে দেখছি আমি, এরকম থাক। পরে ডিজাইনটাকে আমি করি, ডিজাইনে গিয়ে অন্য একটা ডিজাইন নিই, এটা ঠিক আছে, বা তুমি তো এই ডিজাইন নিতে পারো। এই ডিজাইনটা না অনেকগুলো একসঙ্গে অনেকগুলো চলে আসছে, অতএব আমার এই ডিজাইনের ক্ষেত্রে নিচের ডিজাইনটা নিয়ে নিচ্ছে। এটা এটা আবার দেখো ডিজাইনগুলো পরে আমি অ্যাপ্লাই করবো, হ্যাঁ ডিজাইন এখন অ্যাপ্লাই করার দরকার নেই, আগে প্লেন হোক তারপরে দেখছি আমি।
এরকম থাক। তুমি নর্মাল সলিড কালার দিতে পারো, নর্মাল সলিড কালার। এখানে গেলে তুমি মনে করো যে আমি এই কালারটা এখানে এইখানে কালার দেব, থাক এরকম থাক। এটা গেলে আমার ফার্স্ট স্লাইড। এবার কম্পিউটার মেমোরির ডেফিনেশনকে আনতে হবে। তো ডেফিনেশনে নিশ্চয়ই আমাকে সেকেন্ড স্লাইড লাগবে। এখানে আমি কি করব যে অ্যাবাউট কম্পিউটার মেমোরি, সেক্ষেত্রে আমার কোন স্লাইডটা অ্যাপ্লিকেবল হতে পারে। তো টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এই স্লাইডটাকে ভালো, টাইটেল স্লাইডে টাইটেল অ্যান্ড কন্টেন্ট। নেক্সট স্লাইড। প্রথম যে আমার স্লাইডটা গেল এটা এই স্লাইডটা, আর নেক্সট স্লাইডটা এটা হচ্ছে আমার ফার্স্ট স্লাইড। অনেকগুলো এসছে না, এটা ঠিক আছে। তো আমি স্লাইডের লেআউটটাকে ঠিক করি আগে, দাঁড়াও। এখান থেকে চুজ করা যায় কি লেআউট নেব। এই যে এখানে না এটা এতগুলো গ্যাপিং চলে এসছে, এতগুলো স্লাইড, এই জন্য প্রবলেমটা হচ্ছে। তোমার তাহলে এই স্লাইডগুলোকে আমার রাখা দরকার, ডিলিট করে দাও। এই এক্সট্রা যেগুলো এসছে, রাইট ক্লিক ডিলিট, রাইট ক্লিক ডিলিট, রাইট ক্লিক ডিলিট, রাইট ক্লিক ডিলিট, থাক এরকম থাক। এখান থেকে দেখে চিনে গেলাম কি আছে এখানে। এটা এটা নেবে সবচেয়ে বেটার। বাঁ দিকের যে এটা হচ্ছে ভিউগুলো, হ্যাঁ, এই ভিউটাকে বলে হচ্ছে নর্মাল ভিউ। পাশেরটা হচ্ছে স্লাইড শর্টার ভিউ, নেক্সট হচ্ছে রিডিং ভিউ, আর লাস্টেরটা হচ্ছে স্লাইড শো ভিউ। তাই মনে রাখতে হবে যে পাওয়ার পয়েন্টে আমার টোটাল ভিউ হচ্ছে 4টি ভিউ। প্রথম ভিউটাকে আমরা বলছি নর্মাল ভিউ, তারপর হচ্ছে স্লাইড শর্টার ভিউ, দেন রিডিং ভিউ, আর হচ্ছে আমার স্লাইড শো ভিউ। তো আমি এই ভিউটাতে এলাম। এবার খুব ইজি হয়ে যাবে। ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে নিউ স্লাইডের মধ্যে আমি এই স্লাইডটাকে নেব। দেখো টাইটেল স্লাইড বা টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এই দেখো নেক্সট স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট। আমি এই জায়গাটা কি লিখবো, অ্যাবাউট এই দিগন্ত। ইন্টারেস্ট লাগছে তো, ওরা ভালো লাগছে না। আমাদের দাঁড়া, এবার আমরা কম্পিউটার মেমোরিতে আসবো। কম্পিউটার মেমোরি, চলো। কম্পিউটার মেমোরিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো একটা এমএস জাস্ট কপি করে নিয়ে নাও এসব থেকে, নেট থেকে এটা নিয়ে নাও। এক কি করলাম, কোনটা বলো বাবা? আচ্ছা আচ্ছা, গুগলে থেকে এভাবে করবে। দেখো তুমি ডাইরেক্ট গুগলে যাবে, গুগলে গিয়ে এখানে লিখবে হচ্ছে কম্পিউটার মেমোরি। চলে এসছে। এবার তুমি উইকিপিডিয়াটাকেও ফোকাস করতে পারো, উইকিপিডিয়া থেকে নিয়ে নাও কম্পিউটার মেমোরি। এখানে যা যাবে দেখবে একটা পেজ খুলবে। হ্যাঁ হ্যাঁ, নিউ উইন্ডো করে খুলছি আর কি। তা এখান থেকে নিতে পারো, বা তুমি তো মনে করো যে আমি এই জায়গাটা থেকে নেব, এই কম্পিউটার মেমোরি এখান থেকে নেব, ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। মানে এতটুকু পোর্শনকে আমি কপি করে নিচ্ছি, রাইট ক্লিক কপি, খুব ইজি ওয়েতে হয়ে যাবে। হওয়ার পর আমাদের কি করতে হবে, যে পাওয়ার পয়েন্টটা আছে, পাওয়ার পয়েন্ট ডাইরেক্ট চলে গেলাম, গিয়ে এই যে স্পেসটা আছে এই স্পেসে গিয়ে কন্ট্রোল ভি করে পেস্ট করে দাও। এটা পেস্ট হয়ে গেল, অটোমেটিকলি পেস্ট হয়ে গেল, যা তুমি নিয়েছিলে পেস্ট হয়ে গেল। এবার এই লেখাটাকে তুমি তোমার মতো করে সাজিয়ে নাও, লাইক এই নিলে, নেওয়ার পর তুমি যদি মন থেকে ছোট করতে চাও ছোট করতে পারো। এই অ্যালাইনমেন্টটাকে সেট, অ্যালাইনমেন্ট কেন সেট করবো, দেখো এই লেখাগুলোর পাশে করো না, দেখো এই যে অ্যান্ড, আবার দেখো কতটা গ্যাপ, দি কতটা গ্যাপ, তো সেক্ষেত্রে আমরা এটাকে চুজ করে নেবো। দেখো অ্যালাইনমেন্টটা সেট হয়ে গেল। অ্যাবাউট কম্পিউটার মেমোরি এরকম আছে। এবার তুমি একটা স্টাইল দিয়ে দাও, সুন্দরটা স্টাইল দিয়ে দাও। কি করে স্টাইল দেবে, স্টাইল দিতে গেলে আমাদের ডিজাইনে যাও, ডিজাইনে গিয়ে তুমি তো এই স্টাইলটা নেবে, বা তুমি এই স্টাইলটা নেবে, কোন স্টাইলটা নেবে, এটা নেবে, কোনটা ভালো লাগছে? এটা
আচ্ছা, তো এটা নিয়ে নাও। সবার ক্ষেত্রে একই স্টাইল চলে এসছে, দেখো এখানে এটা এসছে, এখানে এটা এসছে, কিন্তু এটাকে ছোট করে দিলে আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। দাঁড়াও, আমি ফন্টটাকে ছোট করি। হ্যাঁ, এটি অ্যাডজাস্টমেন্টেরই ব্যাপার, আর কিচ্ছু নেই এগুলোর মধ্যে। এই যে তুমি তো মনে করো যে আমি এই স্লাইডটা ডিফারেন্ট ডিজাইন দেবো বা ডিফারেন্ট ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেবো, সেটাও করা যায়। তুমি মনে করো আমি এই স্লাইডটা ডিফারেন্ট দেবো, কি করে করবো? সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, যে যাও ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে তুমি টেক্সচার সব চেঞ্জ করতে পারো তোমার মতন করে। সাপোজ তুমি তো এই টেক্সচারটা দেবে, করে এখানে ক্লোজ করো। দেখো এটার জাস্ট টেক্সচার আর এটার টেক্সচার কিন্তু আলাদা, দেখতে পাচ্ছ? তুমি এরকমই করতে পারো। তাহলে অ্যাবাউট কম্পিউটার মেমোরি গেল। এবার আমরা কি করব? এবার ক্লাসিফিকেশন করব। সো ক্লাসিফিকেশনের জন্য আমাকে আরেকটা স্লাইড আনতে হবে। আচ্ছা, স্লাইডকে আমরা এখানে ক্লিক করেও আনতে পারি, আরেকটা করতে পারি কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করেও করা যায়। আচ্ছা, তার একটা কথা বলে নেই, আগের দিন তো ক্লাসটা হয়নি, তোমাদের পরীক্ষা ছিল, কবে নিলে ভালো হয়? একটা টাইম বলো আমাকে, রাতের দিকে বলো। রবিবার, রবিবার দিন রাত্রি 8টার সময় হবে? সবার হবে কি রাত্রি 8টা? দিগন্ত কি বলছে? আচ্ছা, সবাই অনুজ। আচ্ছা, আমাদের এসে সৌরজিৎ না সৌরপ্রতিম, তারপরে সূর্য, তো সৌরপ্রতিম, ও আমার কাছে সূর্য। সূর্যের হবে, অর্পণের হবে রাত্রিবেলা 8টার সময় রবিবার। ঠিক আছে, ওকে। আজকে ভালো বুঝতে পারছো তো সব ঠিকঠাক? হুম। না না না, ভয় নেবে না, ও যখনই ওর ওর ইসেতে খুলবে একদম ও এরকম স্লাইডই দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। হুম, হবে না। তাহলে আমি এবার কি করব? ক্লাসিফিকেশন। তা ক্লাসিফিকেশন আমার কোনটা নিলে ভালো হয়? আমি তোমাদেরকে যেটা স্ট্রাকচার দিয়েছি, এবার তুমি তোমার লজিকে বানাবে, তুমি কিভাবে করবে, কত সুন্দরভাবে করবে, দ্যাট ইজ ইওর প্রেজেন্টেশন। হ্যাঁ, জিপ ব্যাপারটা আমি খুব ভালো জিনিস বলেছো, জিপটা দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও, এটা একটু মনে করবে, বলে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখে দেবো আমি। এবার নিউ স্লাইডে যাও। এবার দেখো ক্লাসিফিকেশনের জন্য আমার কোনটা দিলে ভালো হয়। ক্লাসিফিকেশন বলে কিছু এখানে পাচ্ছি আমরা। ক্লাসিফিকেশনের জন্য আমরা সবচেয়ে বেটার বলবো কি নেবে, এখানে তুমি সবচেয়ে ভালো যেটা হতে পারে, এগুলো না নিয়ে টু কন্টেন্টটাও নিতে পারো। টু কন্টেন্ট আসলে এরকম আসবে, এখান থেকে এটাকে কিন্তু আমি একটা নিজের থেকে নিজে বানাবো, সেটাও করতে পারি। কি করে করবে দেখো, একটা ব্ল্যাঙ্ক, প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নাও, পুরোপুরি ব্ল্যাঙ্ক নিয়ে নিলে এরকম এলো। এবার তুমি শেপকে ডিজাইন করো, শেপ নিয়ে নাও, রেক্ট্যাঙ্গেল, এই নাও, রাইট ক্লিক, এডিট টেক্সট, এখানে লেখা, পরে আমি কালার চেঞ্জ করে দেবো, কম্পিউটার মেমোরি, হয়ে গেল। তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের কম্পিউটার মেমোরিকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, আর কি ক্যাশে মেমোরি। তাহলে এখান থেকে গেলাম, এই অ্যারো নাও, এই যে অ্যারোটা নিলে, এই যে অ্যারো, অ্যারো নেমে গেল। অ্যারোর পর এবার আমরা একটা লম্বা অ্যারো দেব। আচ্ছা, এটাকে একটু মনে হয় বেঁকে গেছে অ্যারো লাইনটি, দাঁড়াও একটু আমার অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি। ঠিক আছে, পরে আমি অ্যাডজাস্ট করে নেবে। এখানে একটা অ্যারো নামাও, আর একটা অ্যারো, আর একটা অ্যারো। এবার অ্যারোর গুলোর কালার চেঞ্জ হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দাঁড়াও দেখছি। তুমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলে ভালো লাগবে, ঠিক আছে? আমি এটা করে নিয়ে পরে এর জন্য কালো খারাপ লাগছে দেখতে, ঠিক আছে? আগে প্রথমে করে নেই, পরে করছি। এখান থেকে তুমি নিয়ে নেবে হচ্ছে এটা,
এখানে রাইট ক্লিক, এডিট টেক্সট, এখানে করা হচ্ছে প্রাইমারি মেমোরি। অত খাটার দরকার নেই, রাইট ক্লিক কপি করো, ডাইরেক্ট কপি করা যায় এখানে, হ্যাঁ কপি, রাইট ক্লিক বা তুমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো, অটোমেটিক চলে এলো একটা, এটাকে জাস্ট নিয়ে নাও এখানে। প্রথমে কপি করে পেস্ট করলাম, আবার রাইট ক্লিক করে এর উপরে এডিট টেক্সট করবে, এডিট টেক্সটে করে লেখা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তারপরে আবার কপি পেস্ট করে দিচ্ছি, পেস্ট, ক্যাশে মেমোরি, এটা কেটে দাও সব। তুমি এখানে থেকে নর্মাল এইভাবে করতে, সিলেক্ট করে করতে পারো, সিলেক্ট করে রাইট ক্লিক করে এডিট টেক্সট করবে, করে লিখবে হচ্ছে ক্যাশে মেমোরি। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, হ্যাঁ, ডিজাইন, এই ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে? এটা কেমন লাগছে? হ্যাঁ, কিন্তু অ্যাবাউট কম্পিউটার মেমোরিটা উপরে চলে গেছে, তাই না? দাঁড়াও, অ্যাডজাস্ট করে ডিজাইন চেঞ্জ করো না, পুরো ডিজাইনগুলো একটু চেঞ্জ করে নিতে হয়, দেখো এবার ঠিক আছে। এটা কেমন লাগছে বলো? তাহলে আমরা এটা করে তোমাদেরকে এই জিনিসটা আমি পাঠিয়ে দেবো, পিডিএফ করে সব পাঠিয়ে দিচ্ছি, আজকে যা যা কাজগুলো শিখেছি বা করেছি আমরা। বলো, সব কিছু দেখো, তুমি এখান থেকে যখন ডিজাইনে যাবে দেখো পর পর করে ডিজাইনগুলো আছে, তুমি তোমার মতন করে যেটা তোমার ভালো লাগে ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম, এখানে আমার কোনো হাত নেই। এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইলেও আছে, দেখো ব্ল্যাক করা যায়। হ্যাঁ, তুমি কোনটা কোনটা দেবো? এটা দেবো, এটা দেবো, এ- এ- এটা কোনটা বলো? এটা এটা অতটা ভালো লাগছে? এত ভালো লাগছে না, আগেরটাতে বেশি ভালো ছিল। তো এটা তুমি তোমার মতো চুজ করবে, এটা আমার কিছু বলার নেই, আমি তোমাকে স্টাইলটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে তুমি ইউজেসটা তোমার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আগেরটাই থাক। এবার আমাদেরকে স্লাইড শো করতে হবে, দেখো এটা আউটলাইন আছে, এবার স্লাইড শো করতে হবে। স্লাইড শো কি করে করে? তুমি যদি নর্মাল স্লাইড শোতে যাও দেখবে পরপর এইভাবে আসবে, তুমি এখান থেকে কিবোর্ডের থেকে F5 প্রেস করো, দেখবে অটোমেটিক চলে আসবে, এই যে ক্লিক করো, এই অটোমেটিক যে যাকে দেখাচ্ছে সে পড়বে, এটা পরে স্লাইড শোতে আসবে। কিন্তু আমরা এফেক্ট দিতে চাই, এফেক্ট, ভেরিয়াস, ইউ ক্যান অ্যাড ভেরিয়াস টাইপস অফ এফেক্ট। কি করে এফেক্ট গুলো দেবে? অ্যানিমেশন করবে, ইয়েস, অ্যানিমেশনে যাও, গিয়ে তুমি ধরো কোনটাকে কি ধরো এই জিনিসটাকে তুমি এখানে ফ্লাই ইন করো, লেখাটা এভাবে আসবে, ফ্লোট ইন এভাবে, স্প্লিট করলে এভাবে আসবে, ওয়াইপ, এই যে হুইল, এই যেভাবে আসবে, ঠিক আছে? তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। এবার তুমি এটাকে দাও, ফ্লাই এইভাবে এলো, ফেড এভাবে আসছে, অ্যাপিয়ার বা হুইল এভাবে ঘুরে এলো, তুমি এখন চুজ করো এফেক্ট অপশন। এবার এখানে কোনটা গো? হ্যাঁ, টাইমও স্লো করা যায়, টাইমও স্লো করা যায়, যে ডিউরেশন, ডিলে, এগুলো সব স্লো করা যায়, নিজের উপর ডিপেন্ড করবে। তো এখানে প্রিভিউ যাও, এরকম এইভাবে আসবে, দেখো এটা গেল প্রথম এই স্লাইডের জন্য। তারপর তুমি যদি মনে করো যে আমি এই নেক্সট স্লাইডে করবো, যে ডিউরেশন, স্টার্ট, স্টার্ট যখন অন ক্লিকও করা যায়, আবার এখানে মাউস অটোমেটিক উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, বা এখান থেকে তুমি এই মাউস অন ক্লিকই থাক, এখানে অ্যাবাউটের মধ্যে তুমি চেঞ্জ করতে পারো, অ্যাবাউটের কিরকম করবে এফেক্ট, সাপোজ এটা ফ্লাই ইন করো, এটা এইরকম করতে পারো, এরকম আসতে পারে, বা ওয়াইপ, এবার আরো অনেক কিছু এফেক্ট আছে, দেখো তুমি যত খুশি, এখানে প্রচুর ধরনের এফেক্ট আছে।
প্রচুর এফেক্ট আছে। দেখো এখানে, দেখো এই এফেক্টটা কিরকম হয়, এফেক্টটা রিভিউ দেখে নেবে। এটার থেকে আরো এফেক্ট আছে, স্পিন আছে একটা, স্পিন বলে এফেক্ট আছে একটা, গ্রো টার্ন এন্ড টার্নস, স্পিন আছে না, স্পিন, স্প্লিট, ফ্লাই ইন, জুম ইন একটা আছে, দেখো এই যে, এই হলো, এই যে, বুঝতে পারছো? এই লেখাটাকে তুমি পুরোপুরি করতে পারো, বা এটাকে তুমি দাও, এবার এই ইফেক্টটা কিরকম দেবে, সাপোজ টোটালটাকে ধরে নাও, স্পিন কোথায় আছে বলো তো, এগুলো একটু খুঁজে নিবে, বুঝলে তো? এই যে স্পিন, এই যে স্পিন, এই দেখো স্পিন হচ্ছে, দেখতে পাচ্ছ? আবার ধরো তুমি যদি হুইল, এই হুইল, তারপরটাকে হুইল দাও, তারপরটাকে হুইল দাও, হলো। এবার তুমি এফেক্ট সেট করে দিয়েছো, এবার তুমি ডাইরেক্ট কোথায় যাবে, ট্রানজিশন, ট্রানজিশন, বা তুমি অ্যানিমেশনে যাও, টোটাল প্রিভিউ দেখো, এই যে এরকম দেখাবে, এরকম আসবে, পরপর চেঞ্জেস গুলো হচ্ছে। স্টার্ট করো, কিবোর্ড থেকে F5 প্রেস করবে, দেখো পরপর, এই যে মাউস ক্লিক করবে, অটোমেটিক পরপর করে আসতে থাকবে, এই যে এলো অ্যাবাউট কম্পিউটার মেমোরি, কম্পিউটার মেমোরিকে আমরা এভাবে ভাগ করি, অটোমেটিক অ্যানিমেশন আসছে, দেখো। দেন নেক্সট ওয়ান, প্রাইমারি মেমোরি, পড়াবে আর বলবে। থার্ড ওয়ান ইজ সেকেন্ডারি মেমোরি, ফোর্থ, থার্ড না, সেকেন্ডারি, থার্ড ইজ এ ক্যাশি মেমোরি, বাস, সাইজ কমপ্লিট। তো এইভাবে আমরা বিভিন্ন সরি এফেক্টকে আমরা শো করতে পারি, নানান ধরনের এফেক্ট। এটা তোমরা যদি একটু বাড়িতে দেখো তাহলেই করতে পারবে, কঠিন কিছু নেই, খুবই ইজি জিনিস। পাওয়ার পয়েন্টের স্লাইড প্রেজেন্টেশন, তোমাদের যেটা কাজ থাকবে সেটা হলো এই জিনিসটা এখন ভালো মতো শিখে যেতে পারলে ক্লাস 11-এ যখন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়বে, তখনও এই পাওয়ার পয়েন্ট আছে, তখনও আমি একইভাবে শেখাই, একই রকম জিনিস, তখন পার্থক্য তেমন কিছু নেই। এবং এই সাবজেক্টটা ভালো মতন করলে অনেক কিছু আমরা জানতে পারবো ইন ফিউচারে। এখন প্রোগ্রামিং থেকে শুরু করে সবকিছু এটার উপরে কাজ হচ্ছে, তো তোমার ওয়েব পেজ ডিজাইনিং করা, করা, সবই আমাদের এর মাধ্যমে হচ্ছে। আমি একটা কাজ করি, আমি তোমাদেরকে এই টোটাল এই দুটো আজকের যে ক্লাসগুলো হলো এগুলোকে প্রথমে সেভ করি। আজকে ডেট বলো তো, 29 না, 29th জুন, পাওয়ার পয়েন্ট। এই দুটো জিনিস তোমাদেরকে আমি গ্রুপে আগে সেন্ড করি, তোমরা কি করবে, বাড়িতে বসে না এটা দেখে নেবে আর ভিডিওটা দেখবে, বলো। বলো, জিপ দেখাবো, দেখাবো, ধরো একটা একটা করে কাজটা করি, আগে এটা পাঠিয়ে নিই। এটা প্রথমটা পাঠাচ্ছি, এক্সেল শিটটা পাঠিয়ে দিচ্ছি। আর এটা কি নামে সেভ হয়েছে দেখি একবার, কোথায় সেভ হলো এটা, ডকুমেন্টসে চলে গেছে নাকি, যা ভাবা তাই কাজ, হ্যাঁ ডকুমেন্টসই কাছে। বলো, কম্পিউটার ওপেন করতে বলেছে তো, মোবাইলে খুলছে না তো? আচ্ছা, মোবাইলে তো খুলবে না, কোনো 365 কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, ওটা বুঝতে পারলে? ঠিক আছে, তবে পিডিএফ করে পাঠাবো, আমি পিডিএফ করে পাঠাচ্ছি, দাঁড়াও একটু, দাঁড়াও, সব একটা একটা করে দিচ্ছি, একটু দাঁড়াও, পিডিএফ এ খুলে যাবে। তোমাকে প্রথমে এটা পাঠিয়ে নিই, পাওয়ার পয়েন্টটা পাঠিয়ে নিই,
আসলে আচ্ছা আচ্ছা, মোবাইল ভিউ ক্লিক করো না তাহলে। তো এই দুটো জিনিস পাঠালাম, তোমরা এই বাড়িতে কি করবে, এই জিনিসটার উপর ভিত্তি করে দুটো কাজ আমি দিচ্ছি। প্রথম কাজ হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কি কাজ করবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সবচেয়ে বেটার কাজ আছে, যেটা করার চেষ্টা করবে সেটা হলো, এখন আমাদের ইউরো কাপ চলছে, তাই তো? ইউরো কাপ সম্বন্ধে বা যেটা খুশি, আমি অপশন দিচ্ছি, ইউরো কাপ অর কোপা আমেরিকা, যে কোনো একটার উপরে তোমরা তিনটের মতন স্লাইড বানাও। প্রথম কি থাকবে, হ্যাঁ লিখে দিচ্ছি, আমি গ্রুপে লিখে দিচ্ছি, সুবিধা হবে। আমি লিখে দিচ্ছি। শোনো, আগের কাজটা অবশ্যই করবে, তোমাকে পরের সপ্তাহে বা রবিবারের মধ্যে দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি, ধীরে সুস্থে রেডি করে রাখো। হ্যাঁ, আস্তে আস্তে করে জানাবে আমাকে। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ বলো। ওদেরটা কি করে খুলছে, ওদেরকে বলে দাও তোকে কি বলছে। আচ্ছা তোমারটা খুলছে, আচ্ছা আচ্ছা, ওকে। 365টা ইনস্টল করো, না পারলে আমি দুটোরই পিডিএফ করে পাঠাচ্ছি, ক্লাসটা শেষ হোক ঠিক পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে? আমার মনে থাকবে, আমার পাঠিয়ে দেবো। তার আগে যে কাজটা এখন করবে, হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্কটা হলো কোপা আমেরিকা और ইউরো কাপ। ফার্স্ট স্লাইডে কি হবে, ফার্স্ট স্লাইডে তোমার টাইটেলটা থাকবে, তুমি যেটার উপরে কাজ করছো, কোপা আমেরিকা করছো না ইউরো কাপ করছো, তার উপরে লেখা থাকবে ফার্স্ট স্লাইডটা। সেকেন্ড যে স্লাইডটা হবে, সেকেন্ড স্লাইডে কোপা আমেরিকা সম্বন্ধে, অ্যাবাউট কোপা আমেরিকা, এটা সম্বন্ধে কিছু থাকবে। যত পারবে জিনিসটাকে অ্যাট্রাকটিভ বানাবে, দেখতে ফুটবলের সাইন দিলে সুন্দর করে, কারা কারা আছে টিমের মধ্যে, মেসি ছবি দিচ্ছ, বা কোপা আমেরিকা অর ইউরো, যেটা খুশি তোমার, কোপা আমেরিকা যেটা তুমি করতে চাও সেটা করবে আর কি। আর 3 নাম্বার, থার্ড স্লাইডে কোন কোন টিম মানে পার্টিসিপেন্ট, হ্যাঁ গ্রুপ ওয়াইজ করতে পারো, পার্টিসিপেন্ট টিমস। যদি তুমি কোপা আমেরিকা করো কোপা আমেরিকা, ইউরো করলে ইউরো, কোপা আমেরিকা পার্টিসিপেন্ট টিমস, টিম গ্রুপ ওয়াইজ, এখানে লিখে দিচ্ছি। এক্ষুনি কপি, হয়ে গেল। আরেকটা কাজ কি করবে, অ্যাটেন্ডেন্স শিট যেটা আমি দিয়েছি সেটা ওয়ার্ডে একটু ট্রাই করো, বেশি না, 10টার মতো অ্যাটেন্ডেন্স নাম্বার নাও, ডে নাম্বারস, আর এক্সেলেও নিজের মতন করে আমাকে পাঠাবে, নিজের মতন স্টাইল করবে, এ করবে, এটা করবে, এটা তো মনেই থাকবে তোমাদের এক্সেলেরটা। এবার আমাদের যেটা হবে সেটা হলো, যেটা আমাদের খুবই জরুরি, যেটা তোমরা মাঝে মাঝে ভুলে যাও করতে গিয়ে, সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এ তো অনেকে ভুলে যাচ্ছ, এখন আগের থেকে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে, প্র্যাকটিস করে করে মনে পড়ছে। দিগন্ত বলো, দিগন্ত কি বলছে? তাহলে এটা এই কাজটা এতটুকু করবে। আমি যে দেখছি তোমাদের কিন্তু অনলাইনে যে ক্লাসগুলো হয় কম্পিউটারে, এটা কিন্তু মানে বেস্ট,
অফলাইনে থেকে ভালো হয় কিনা বলো তো? আমার তো মনে হয় আমি বেশি স্যাটিসফাইড করে। আমি কিন্তু তোমাদের এই ক্লাসটা অফলাইনে করি, আবার বেশি অনলাইনে বেশি স্যাটিসফ্যাকশন লাগছে, কারণ যেভাবে প্রেজেন্টেশনগুলো দেওয়া হচ্ছে তাতে কিন্তু সুবিধাই হচ্ছে। আচ্ছা, অনুজেরটা হয়নি, অনুজেরটা আমি পাঠাবো, চিন্তা নেই, আমার মনে আছে। তা এবার যেটা প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে একটু আসি, 10টা পর্যন্ত ক্লাস তো হবেই, রবিবার দিন তো বসছি, অসুবিধা নেই। রবিবার দিন 8টা আমি লিখে দিচ্ছি এখানে। আমি জিপটা দেখিয়ে দিচ্ছি, দেখো জিপটা কি জিনিস। জিপটা হচ্ছে, ধরো তুমি কাউকে ভালো মতন বুঝবে, এই ফোল্ডারটা জিপ কিন্তু মোবাইলে নাও খুলতে পারে, আগেই বলে দিচ্ছি। জিপ কি করে মোবাইলে খোলার আগে সবার আগে সেটাকে মেল করিয়ে নেবে, মেল করে খুলে নেবে। আমি বলে দিচ্ছি কি করে জিপটাকে কি করে করতে হয় দেখে নাও। ধরো এই যে পিকচার, এই পেজটা, মানে এই ফাইলটা, এই ফাইলটা, এই ফাইলটা, এই ফাইলটা, এই 4টে ফাইল আমি কাউকে পাঠাবো। ইন্ডিভিজুয়াল নাপ করে আমি জিপ করে পাঠাতে পারি। জিপ কি করে পাঠাতে হয়, রাইট ক্লিক করো, প্রথমে একটা ফোল্ডার বানাও। ফোল্ডার বানালে, ফোল্ডার বানিয়ে এখানে লেখা হচ্ছে, যেটা নাম দাও ফাইল সেন্ট, আমি নাম দিলাম আমার মতন করে, এই ফাইলটা, এই ফাইলটা, এই ফাইলটা, এই ফাইল, 4টা ফাইল নিলে এবার এখানে তুমি কাট করো। কাটও করতে হবে, কপি কপি করে করো, কপি করলে ওই ফাইল সেন্ট ফোল্ডারের মধ্যে ফাইলটাকে রাখো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো, হয়ে গেল, কন্ট্রোল ভিতে পেস্ট হয়ে গেল। কন্ট্রোল ভিতে পেস্ট হওয়ার পর এবার তোমার এই যে ফাইলটা এলো, এটাকে তুমি জিপ কি করে করে দেখো। জিপ করার নিয়মটা হচ্ছে, প্রথমে এই ফাইলটাকে সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে সেন্ড টুতে যাবে, সেন্ড টুতে গিয়ে দেখো কম্প্রেসড জিপড ফোল্ডার, কম্প্রেসড জিপড ফোল্ডার ক্লিক করো, অটোমেটিক ফাইলটা এরকম সাইন নিয়ে নেবে। বোঝা গেল? এবার তুমি এটাকে হোয়াটসঅ্যাপ বলো, মেলে বলো, ইজিলি পাঠাতে পারো। তুমি মেল করেও পাঠাতে পারো কাউকে, তুমি মনে করো মেলে পাঠাবো, মেলটা ওপেন করে না ভাবে দেখে দিচ্ছি, ধরো জিমেল, জিমেলটা ওপেন হবে। জিমেলের মধ্যে সাপোজ কম্প্রেসে গেলে, কম্পোজ, কম্পোজে গিয়ে সাপোজ কারো কারো মেল আমি পাঠাবো, কারো মেল আইডি বলো একটা আমাকে, যে কারো বলো। হুম হুম, আমি দেখে টেস্ট, এখানে মেলে এখানে লিখে টেস্ট মেল। এখান থেকে গেলাম অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে গিয়ে ডেস্কটপে যাও, তুমি কোথায় রেখেছিলে ফাইল, যে ফাইল সেন্ড, দেখো উইন্ডার জিপ হয়ে গেছে, এটা ডাবল ক্লিক করো, দেখবে ফাইলটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। যেই সেন্ডে ক্লিক করবে অটোমেটিক ফাইলটা চলে গেল। তুমি যাকে পাঠাবে তারা নাকি তোমাকে ইন্ডিভিজুয়াল পাঠাতে হলো না, তুমি প্রত্যেকটা ফাইলকে একটা ফোল্ডারের মধ্যে রেখে তাকে জিপ করে পাঠাবে, দ্যাট ইজ ইউজিং অ্যাডভান্টেজ অফ ইউজিং জিপ। ওকে, হ্যাঁ আসবে তো, চলে এলো। এবারে দেখো নেক্সট, সি প্রোগ্রামিং ক্ষেত্রে বলি, যেটা আমরা প্রায়শই ভুল করে থাকি। একদম আউটপুট বলবে, হ্যাঁ কি হবে, দাঁড়াও একটু।
তুমি লিখছো ইফ এক্স greater than equal to 7 and y less than equal to 1. কি দেখাবে এটা? আউটপুটে কি দেখাবে? কোন সাইডটাকে প্রিন্ট করবে? কোন সাইডটা প্রিন্ট করবে? ভালো কথা, প্রথমটা ট্রু তারপরটা ফলস। আর এটা কি অপারেটর লাগানো আছে দিগন্ত বলো? ডাবল অ্যান্ড, এটা কি অপারেটর বলে? না, ভুলে গেছো, দাঁড়াও সব বোঝাচ্ছি আমি এবার। এটা দেখো, এই যে সাইনটা আছে এটাকে বলে হচ্ছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড অপারেটর। লজিক্যাল অ্যান্ড অপারেটরের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ লজিক্যাল অ্যান্ড অপারেটর? লজিক্যাল অ্যান্ড অপারেটরের কাজ হলো দুটি কন্ডিশনকে মার্জ করা। দেখো এটা একটা কন্ডিশন, এটাই দেখো, এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম কন্ডিশনটা ট্রু, কারণ 8 গ্রেটার দেন অর ইকুয়াল টু 7 কন্ডিশন 2। বাট পরবর্তী ক্ষেত্রে 9 লেস দেন ইকুয়াল টু 1 এটা ফলস। এক্ষেত্রে লজিক্যাল অন অপারেটরের কাজ হলো যখন মোর দ্যান টু কন্ডিশন থাকবে, যখন মোর দ্যান টু কন্ডিশন থাকবে সেক্ষেত্রে লজিক্যাল অ্যান্ড অপারেটর আমাকে, যদি ধরো একটা ট্রু একটা ফলস, তাহলে একটা ট্রু এবং একটা ফলস হলে কি হবে? আলটিমেটলি ও কিন্তু ফলসকেই প্রিন্ট করবে, কারণ এটা ট্রু, এই পার্টটা ফলস। আমরা যখন অ্যান্ড গেট করেছিলাম, যে অ্যান্ড কি করতাম? ট্রুকে আমরা 1 ধরি, ফলসকে কি ধরি? 0 ধরি। এক্ষেত্রে আমার অ্যান্ড করলে কি হয়? 1 0 ইন্টু 1 মানে 0, আলটিমেটলি তো ফলসই হচ্ছে, ফলস প্রিন্ট করবে। তো এটা চালিয়ে দেখো, দেখো ফলস প্রিন্ট করবে। হয়েছে, ফলস প্রিন্ট করেছে। কিন্তু আমরা যদি এখানে কোনো কারণে এই জায়গাটা থেকে লজিক্যাল অ্যান্ড এর বদলে এই সাইনটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? লজিক্যাল অর। এটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল অর। আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল অর। লজিক্যাল অরের ক্ষেত্রে কি হয়? লজিক্যাল অরের ক্ষেত্রে আমার যদি
মোর দ্যান টু কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তা সেটা কিন্তু ট্রু হবে। যেমন এটা যদি ট্রু হয়, এটা ফলস হয়, আলটিমেটলি আমার ট্রুই দেখাবে। দেখে না, ট্রু দেখাচ্ছে। তা লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর এই অপারেটরের মধ্যে পার্থক্যটা তোমরা নিজেরা বাড়িতে লিখে আমাকে দেখাবে। আমি লিখে দিচ্ছি, ডিফারেন্স বিটুইন রাইট উইথ এক্সাম্পল। লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর কি করে কাজ করে নিজের মতন করে এক্সাম্পল দিয়ে আমাকে দেখাবে। মনে পড়ছে? দেখুন তো, পারবে তো লিখতে? নেক্সট দেখো, যদি আমরা এখানে এটাকে চেঞ্জ করি, পরের দিন সি তে আমি যা যা করেছি পড়ে রাখবে তো ভালো মতন। পরের দিন এখান থেকে পুরো সি এর জায়গায় রিভিশন করাবো রোববার দিন, যা যা করেছি আমরা সি এর ক্ষেত্রে পুরোটা পড়ে রাখবে। এখানে আমরা একটা ভেরিয়েবল ধরে নিলাম, আচ্ছা এর আউটপুট কি দেখাবে বলো পুলকেন্দু, কি হবে এটা আউটপুট? আগেরটা কিন্তু ডাবল অ্যান্ড ছিল, এটা সিঙ্গেল অ্যান্ড, দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু হিউজ ডিফারেন্স। মনে পড়ছে কিছু? অনুজ তা অর্পণ, কি মনে পড়ছে অর্পণ? মনে পড়ছে? ওটা কি বলে বলো? নর্মাল যখন আমি ডাবল অ্যান্ড দিচ্ছি সেটা লজিক্যাল অ্যান্ড, আর যখন আমি সিঙ্গেল অ্যান্ড দিচ্ছি সেটা আবার কি? হ্যাঁ, ওটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড, ওটাকে বলে বিট ওয়াইজ অ্যান্ড। বোঝা গেছে? ওটা কিন্তু লজিক্যাল অ্যান্ড না, ওটা বিট ওয়াইজ অ্যান্ড। বিট ওয়াইজ অ্যান্ড এবং লজিক্যাল অ্যান্ড এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। এর আউটপুটটা কি হবে বলে দিচ্ছি আমি। এর আউটপুটটা হলো এরকম করে হবে, তুমি টোটাল প্রোগ্রামটাকে নিয়ে না বুঝে নাও। এটা তো প্র্যাকটিস দরকার, কিন্তু বাড়িতে সিটা কিন্তু করা হচ্ছে না। সি কিন্তু আসল। মাইকটা বন্ধ করো, সাউন্ডটাকে, কারো যে সাউন্ড অন থাকে বন্ধ করবে। এটাকে আমরা বলছি হচ্ছে, দেখো আমি তো এত তোমাদেরকে সুন্দর করে ভিডিও দিয়ে দিই, তারপরে তো পড়তে হবে নিজেকে না, একটু না পড়লে তো ভুলে যাবে। কারণ সাউন্ড কি অন আছে? মাইকটা অফ করে রাখো, সুবিধা হবে।
এটাকে বলে হচ্ছে লজিক্যাল নয়, এটা হচ্ছে বিট ওয়াইজ। বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অ্যান্ডে কি হয়, বিটওয়াইজ অ্যান্ডে নর্মাল অ্যান্ডের যে অপারেশনে গুণ হয় সেই কাজটাই হয়। যেমন এক্স যখন 8 হলো, এক্স 8 মানে কি 1000, 8-এর বাইনারি এটা হয়, এটা হচ্ছে 8-এর বাইনারি। আর 9-এর ক্ষেত্রে কি হবে, 9 মানে হচ্ছে 1001। এবার তুমি গুণ করো, দেখো 0-র সঙ্গে 1 গুণ করছো 0, 0-র সঙ্গে 0 করছো 0, 0-র সঙ্গে 0 করছো 0, 1 ইন্টু 1 করছো 1, তাহলে 1000 মানে কি 8, তার মানে আমার জেড এর ভ্যালু কত দেখাবে, 8 দেখাবে। দেখো 8 দেখাবে। এটা 8 দেখাচ্ছে, বোঝা গেছে 8 কেন দেখালো। তোমরা নিজেরা আমাকে একটু করে বলবে এখন এটার ক্ষেত্রে এর আউটপুট কি হবে, বলো জেড এর মান কত হবে, আমাকে বলে খাতায় করে আমাকে বলো কত দেখাবে। সাউন্ডটা মিউট করে নাও। হ্যাঁ, তো 4 বিটে করতে হবে, তো 3 বিটে রিপ্রেজেন্ট করতে পারবে না। তুমি 8 কে কি 3 বিটে লিখতে পারো? 8 তো মানে 1000, ক বিট হচ্ছে, 4 বিটই তো হবে। হুম, এক্স এর মান 4 বেরোবে, এক্স তো 4 দেওয়াই আছে, ওয়াই। হ্যাঁ দেখো এখানে কত হচ্ছে, এক্স এর অনুজ কত বেরোচ্ছে, কারণ এক্স এর মানটা হচ্ছে আমার, দেখো এক্স এর মান, হ্যাঁ এক্স যখন 4 হচ্ছে তাহলে 100, ওয়াই এর মান কত ছিল 5, 101, তাহলে 001, ভেরি গুড, জেড এর মান 4 বেরোবে। এবার যদি এখানে আমি এই সিঙ্গেল দাগ দেই তাহলে কি হবে, এটা এটা কি বলে, ডাবল দাগ দিলে তো লজিক্যাল অর, তাহলে সিঙ্গেল দাগ দিলে কি হবে, যদি আমি সিঙ্গেল দাগ দিই তাহলে সেটা কি দাঁড়াবে, হুম, ভুল হচ্ছে। যখন খাতায় লিখে রাখো ভালো মতন, এই ডাবল অ্যান্ড গুলো কিন্তু ভুলে যাচ্ছ কিন্তু সব, লজিক্যাল অ্যান্ড, এটা লজিক্যাল অর, অ্যান্ড মানে হচ্ছে লজিক্যাল অ্যান্ড, সরি বিট ওয়াইজ, এটা বিট ওয়াইজ অ্যান্ড, আর যদি সিঙ্গেল দাগ দেবো এটা হচ্ছে বিট ওয়াইজ অর। কমপ্লিট। তাহলে আমার এখানে কি দিয়েছিলাম, আমি এখানে দিয়েছিলাম হচ্ছে এক্স এর মানটা 4, ওয়াই এর মানটা 5। 4 মানে হলো আমার 100, 101। নর্মাল তুমি অর অপারেশন চালাও কি হবে, 0+1 মানে 1, 01 মানে 0, আর 1 মানে 1, এটা কত দাঁড়াবে 5। এখানে যদি আমি এটা করি কত হবে আউটপুটে, দেখো 5 দেখাবে, 5 দেখাচ্ছে। আমি কিন্তু এগুলো বললাম পরের দিন বাড়িতে বসে যতগুলো সিতে, এতদিন তো তোমার অনেকদিন ধরে তো আমরা ক্লাস করছি, অনেক কিছু আমরা শিখেছি, অনেক কিছু মনে আছে, অনেক কিছু ভুলেও গেছি। তা ভুলে যিনি আমরা না যাই তার রেসপেক্টে বাড়িতে বসে
এই কয়েকদিন সি প্রোগ্রামিংয়ে যা যা করেছি প্র্যাকটিসগুলো করে আমাকে জানাবে। রবিবার দিন আমরা 8টার সময় মিট করছি, ঠিক আছে? আমার একটা অন্য ক্লাস আছে 10টা থেকে। আমি তাহলে এতটুকু করে আজকের মতন বন্ধ করছি। একটা রেকর্ডিংটা আমি ক্লাস এন্ড অফ দ্য ক্লাস আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ রবিবার রাত্রি 8টায়, ঠিক আছে? ওকে, ওকে, হ্যাঁ।